ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও। আমরা যে সিরিজ শুরু করেছি অর্থাৎ অ্যারিথমেটিকের তৃতীয় ভিডিও নিয়ে পার্সেন্টেজের। আগের দুদিন আমরা শতকরার কিছু স্পেশাল থিম অর্থাৎ বেসিক কনসেপ্ট ও সাকসেসিভ মেথডের উপর অঙ্কগুলি করেছি এবং এর উপর আমরা অনেকগুলো করেই অঙ্ক করেছি। তোমরা যদি সেই ভিডিও দুটি দেখে না থাকো তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা ভিডিওটি গিয়ে দেখতে পারো। আচ্ছা, তো আজকের ভিডিওটি হতে চলেছে স্টুডেন্ট রিলেটেড কিছু প্রবলেম নিয়ে। মানে আজকের ভিডিও স্পেশাল থিম হচ্ছে স্টুডেন্ট রিলেটেড প্রবলেমগুলো, যেগুলো আমাদের সমস্ত গভর্নমেন্ট জবের পরীক্ষার সম্মুখীন হতে হয়। সবাই চলো খাতা পেন নিয়ে বসে পড়ো নিজেদের প্রিপারেশনটাকে আরেকটু উপরে নিয়ে যাওয়ার জন্য। সো গাইজ, ফার্স্টলি অঙ্কটায় যাওয়ার আগে আমরা দেখে নিই প্রতিদিনের মতো আজকের কোডটা। আজকে কোনো কোড নেই, আজকে আছে জাস্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে সেই সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য যারা পরীক্ষা দিতে দিতে আর হয়তো আর হচ্ছে না, আর হবে না এসব ভেবে তারা বসে পড়ছে এবং যে কোনো একটা তাদের ইচ্ছার অন্য দিকে বলতে গেলে অন্য একটি জব নিয়ে তারা জীবন ভাবছে আমরা ঠিক আছে, এটা আমরা হ্যাপি আছি। তো কোশ্চেনটা হচ্ছে এটা, আর ইউ হ্যাপি অর জাস্ট কমফর্টেবল? তুমি কি সত্যি সুখী আছো, না তুমি জাস্ট তোমার কমফর্ট জোনে আছো? যদি ভেবে থাকো নিজের কমফর্ট জোনে থেকে সেটাকে হ্যাপি, তাহলে তুমি ভেবে ভুল করছো। কারণ জীবন একটাই এবং এই একটা জীবনই তোমাকে এই কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে জীবনে সেই সমস্ত কিছু করতে হবে যাতে তুমি নিজের ড্রিমস গুলো কমপ্লিট করতে পারো এবং নিজেকে হ্যাপি বলতে পারো। সো বেরিয়ে এসো কমফোর্ট জোন থেকে, দুপুরে ন্যাপটা নেওয়া বন্ধ করো, চেষ্টা করো দিনে অ্যাটলিস্ট 4 ঘন্টা দেওয়ার, 1.5 ঘন্টা ম্যাথকে, 1.5 ঘন্টা রিজনিংকে এবং 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সকে, আরো 1 ঘন্টা দিতে পারো ইংলিশকে। প্রথম অঙ্কের আগে একটা বলো তো, পার্সেন্টেজ মানে কি? সো হোয়াট ডাজ পার্সেন্টেজ বেসিক্যালি মিনস? আচ্ছা, এটাই অঙ্কটার পার্ট না, আমি একটা জিনিস বোঝাচ্ছি, এটা অঙ্কটার পার্ট না। এখানে আমরা বুঝতে চাইছি যে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি মানেটা কি। তো পার্সেন্টেজ মানে আমরা বলতেই পারি কম্প্যারিজন বিটুইন টু নাম্বারস, আবার রেশিও মানেও কম্প্যারিজন করা যেতে পারে। আচ্ছা, আমি কেন বললাম এখানে পার্সেন্টেজ ইকুয়াল টু কম্প্যারিজন? চলো দেখি, মনে করো একটা দ্রব্য যেটার ভ্যালু ছিল 500, সেটা সে বিক্রি করলো 700, বা 500 টাকা থেকে বাড়িয়ে একটা জিনিস 700 টাকা দাম হয়ে গেল। তাহলে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট ঘটলো যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে অ্যান্সার কত আসবে? না, কত বেড়েছে? 200 বেড়েছে। আচ্ছা, কততে বেড়েছে? 500 বেড়েছে, ইন্টু 100, 0000, 5 কত? 20তে, সো 40%, 40% বেড়েছে। আচ্ছা, এটা তো হলো জেনারেলাইজ মেথড, না এভাবে অনেকে করে। কিন্তু আমি যদি এইভাবে করতাম যে ফার্স্ট ভ্যালুটাকে বা ইনিশিয়ালটাকে আমি 5 ধরে নিতাম আর ফাইনালটাকে আমি 7 ধরে নিতাম, বেসিক্যালি কিছু না, রেশিওতেও তো আমরা এইভাবেই করি। তো আমরা এখানে রেশিও নিয়ে কাজটা করছি। 500 টার্মিনেট, এখানে 700 টার্মিনেট, 5 7। তো এটা কত ইনক্রিমেন্ট হলো? 5 থেকে বেড়ে 7 হলো, মানে 2 ইনক্রিমেন্ট হলো। কতই হলো? আগের দিনই আমরা শিখেছি কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে কম্পারিজন করতে হয়। তো 5 এ হলো 2/5 ইন্টু 100। তো সেক্ষেত্রেও কি আমার ভ্যালুটা 40% আসছে না? অবশ্যই আসছে। তাহলে পার্সেন্টেজ মিনস বেসিক্যালি কম্প্যারিজন। এই ছোট্ট একটি জিনিস বোঝার জন্যই আমরা এটা করলাম। তো প্রথম অঙ্কটা করার চেষ্টা করি। বলেছিলাম আজকে আমরা স্টুডেন্ট রিলেটেড প্রবলেম নিয়ে আসবো। তো কি বলছে অঙ্কটা দেখা যাক। বাই মিস্টেক এ স্টুডেন্ট মাল্টিপ্লাই এ নাম্বার উইথ 4/5 ইনস্টেড অফ 5/4, ক্যালকুলেট পার্সেন্টেজ এরর ইন ইট। মানে একটি বাচ্চা যাকে কোনো একটি সংখ্যাকে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করার কথা বলা হয়েছিল, কিন্তু সে ভুল করে সংখ্যাটিকে 4/5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে। এখানে কোনো একটা ভ্যালু আসা উচিত ছিল যেটা রাইট হতো, এখানে যে ভ্যালুটা এসছে সেটা ভুল এসছে। তাহলে আমরা এখানে অনেকেই কি করব, একটা কিছু লেট করবো, একটা কিছু ধরবো। তো অনেকে এখানে এক্স ধরবে। তো এক্স ধরলে আমাদের ক্যালকুলেশনটা কি আরেকটু জটিল হয়ে যাচ্ছে না? তো আমরা এখানে এমন একটি সংখ্যা ধরবো যেটাকে নিচের এই 4 বা 5 দুটো দিয়েই কাটা যায়। তো 4 আর 5 এর এলসিএম কত বা লসাগু কত? 20। এটাকেও ধরে নিই 20। তো 5 4 4 5, 25 তার আসা উচিত ছিল, তার জায়গায় তার এসেছে কত না 16। এটা বোঝা গেল? একটা সংখ্যা আমি ধরে নিলাম যেটাকে দুটো দিয়ে কাটা যায়। তো দুটো দিয়ে কাটলে ধরো 20 কেও মাল্টিপ্লাই করতে বলেছেন তার স্যার, তো 5/4 দিয়ে মাল্টিপ্লাই করলে 25 আসতো, কিন্তু সে 4/5 দিয়ে মাল্টিপ্লাই করে 16 এসছে। তাহলে কত কম এসছে বা কত চেঞ্জ এসছে? না 9 এর এরর এসছে। আচ্ছা, কতই চেঞ্জ এসছে? 25 এসছে ইন্টু 100।
এটাই তো আমাদের পার্সেন্টেজ চেঞ্জ। এই পার্টিকুলার এই ভ্যালুটা হচ্ছে কতটা চেঞ্জ হয়েছে, কত ফ্র্যাকশন চেঞ্জ হয়েছে। 9টা হয়েছে কতটা চেঞ্জ হয়েছে, 9/25 হচ্ছে কতটা ফ্র্যাকশন চেঞ্জ হয়েছে, এবং 9/25 ইন্টু 100% হচ্ছে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে। যে কোনো কোশ্চেনই আসতে পারে কিন্তু। তো এটা 36% এটা আছে। আচ্ছা, এটা কি আর অন্যভাবে করা যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। তো বেসিক্যালি আমি আবার সেই ভাগ করে নেবো ইনিশিয়াল আর ফাইনাল। ইনিশিয়ালি কত দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল? 5/4। কত দিয়ে মাল্টিপ্লাই করেছে? 4/5 দিয়ে। রেশিওটা দেখে নি। এটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 5 5 25, 4 4 16। তো কত কম হচ্ছে? 9। কত? 25 এ। ইনিশিয়ালের বেসিসে তো আমরা ক্যালকুলেট করবো। ইন্টু 100, 436%। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তো পরের অঙ্কটা বলছে when numerator of a fraction is increased by 30% and denominator is decreased by 35%, then fraction becomes 7/9. একটি ভগ্নাংশে লবটা যদি 30% বেড়ে যায় এবং হরটা যদি 35% কমে যায়, তাহলে ভগ্নাংশটি 7/9 হয়ে যায়। ফাইন্ড অরিজিনাল ফ্র্যাকশন। অরিজিনাল ভগ্নাংশটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা আমাদের যে ট্র্যাডিশনাল মেথড, সেটা কি বলে? একটা ভগ্নাংশ ধরে নিতে বলে x/y। তো প্রথমটা 30% বেড়েছে, 30% বেড়ে কত হবে? আমরা আগের দিনই পড়েছিলাম, কোন সংখ্যা যদি 20% বাড়ে তাহলে সেই ভ্যালুটা হয়ে যায় 120% অফ অরিজিনাল ভ্যালু। তাহলে এখানে 30% বেড়েছে মানে 130% অফ অরিজিনাল ভ্যালু হয়ে যাবে। লবটা যেহেতু বেড়েছে তাই লবের উপরই মাল্টিপ্লাই হবে। সেকেন্ডে হরটা কমেছে কত? 35%। তাহলে 100 - 35 করলে এটা 65% ভ্যালু আছে নিচে। এটা ইকুয়ালস টু 79, আই মিন 7/9। এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে যায়, 65 এদিকে উড়ে যায় 2, তো এটা 7/18 চলে আসে। 2টা এদিকে নামলে 9 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায় 7/18। দিস ইজ ইয়োর অরিজিনাল ফ্র্যাকশন। তো এবার আমরা দেখে নিই এটাকে শর্ট প্রসেসে কিভাবে করব। আচ্ছা, যদি আমি যেটা দেওয়া আছে আলটিমেট আমাদের রেজাল্ট, সেখানে হরটা কমেছে 35%, তাহলে হরটা হচ্ছে 65%। 65% দিয়ে আমি উপরে মাল্টিপ্লাই করব এবং লবেতে যেটা যে চেঞ্জটা ঘটেছিল, যার জন্য এই ভ্যালুটা এসেছিল, সেই লবের সেই চেঞ্জটার জন্য সেটা মানে 130% যে চেঞ্জটা হয়েছে সেটা আমি হরে মাল্টিপ্লাই করব। তাহলেও কিন্তু আমাদের এই সেম ভ্যালুই আসবে। পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল। 65 কত? 132 এতে, তাহলে 7/80। আচ্ছা, এটা কেন হলো? তো যদি দেখো ভালো করে, তাহলে 65%টা যদি এদিকে গিয়ে মাল্টিপ্লাই হয় এর উপরে চলে যায়, 130%টা এদিকে গেলে আমাদের ডিনোমিনেটরে চলে আসে। সেই সেম কারণেই আমরা কি করব, এবার থেকে যদি এই অঙ্কগুলো পড়ে, তাহলে আমাদের যে ফাইনাল যে ভ্যালুটা হয়েছে, সাপোজ ধরো a/b, তো যে চেঞ্জটা আমাদের তোমাদের নিউমারেটরে করা উচিত ছিল, করতে বলেছে, সেই চেঞ্জটা আমরা করে দেবো ডিনোমিনেটরে। এবং যে চেঞ্জটা ডিনোমিনেটরে করার কথা ছিল সেই চেঞ্জটা তোমাদের নিউমারেটরে হয়ে যাবে। তাহলেই তোমাদের এক লাইনে ভ্যালুটা চলে আসবে। কারণ সময়টাই আমাদের বাঁচাতে হবে। 1 সেকেন্ড সময় অনেকটা ভ্যালু ক্রিয়েট করে, এটা তো তোমরা অবশ্যই জানো, আমাকে আর নতুন করে বলতে হবে না। তো গাইস, পরের অঙ্কটি দেখে নাও। এটাও সেম টাইপেরই অঙ্ক, শুধু এখানে একটু চেঞ্জ আছে। তো এখানে বেসিক্যালি বলছে এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 20%। তো এখানে বেসিক্যালি বলছে এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 20%, আফটার দ্যাট নিউমারেটর ইজ ইনক্রিজড বাই 240% and denominator is increased by 150%. Then the resultant becomes 1/5. Find original. মানে একটা ফ্র্যাকশনকে 20% বাড়ানোর পর নিউমারেটরটাকেও 240% ইনক্রিজ করা হয়েছে এবং ডিনোমিনেটরটাকেও 150% ইনক্রিজ করা হয়েছে, তবে গিয়ে রেজাল্টেন্ট 1/5 হয়েছে, 1/1/5। তাহলে ফাইন্ড অরিজিনাল ফ্র্যাকশন। তো আমাদের এখানে আগের অঙ্কে আমরা কি দেখলাম, যে প্রথমেই আমাদের যেটা ফাইনাল ভ্যালু দেওয়া আছে সেটাকে আমরা দেখে নেবো কত, 5 আর 6/5। তো এখানে নিউমারেটরে কি চেঞ্জ হচ্ছিল? 240%। এই 240% নিউমারেটরের চেঞ্জটা এটা আমরা ডিনোমিনেটরে করব। তো 240% ইনক্রিজ, 20% ইনক্রিজ হলে আমরা কি করি? 100 + 20, কেউ 120 লিখি। তাহলে 240% ইনক্রিজ হওয়া মানে ইন্টু 340 করবো আমরা। আচ্ছা, 150% ইনক্রিজ হচ্ছে, তাহলে 150 + 100, 250 করবো আমরা। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল। আচ্ছা, 0 0 কেটে গেল, 5 5
2 3 2 17, তাহলে 15/17। এটা কি আমাদের চলে এলো অরিজিনাল ফ্র্যাকশনটা? না, একটা কোনো ফ্র্যাকশন ছিল যে ফ্র্যাকশনটায় প্রথমে 20% ইনক্রিজ করা হয়েছে, তারপর একটা ফ্র্যাকশন হয়েছে, সেই ফ্র্যাকশনটায় নিউমারেটরে কিছু একটা ইনক্রিজ করা হয়েছে 240%, ডিনোমিনেটরে 150% ইনক্রিজ করা হয়েছে, তবে কি এটা 6/5 হয়েছিল। তো আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এই ভ্যালুটা এসেছি, দিস ভ্যালু ইজ 15/17। তো আমাদের দেখতে হবে এই ভ্যালুটা কত, আমাদের চেয়েছে এই অঙ্কটা। তো এটা যে ভ্যালুটা এলো, এটা 120% এর ভ্যালু এলো নাকি? একটা পার্সেন্ট যেটাকে 20% বাড়িয়ে দিয়ে 15/17 হয়েছে, তাহলে 120% এর ভ্যালু 15/17 আমরা বলতেই পারি। তাহলে একের ভ্যালু কত হবে? 15/17 ইন্টু 1/120। 100 এর ভ্যালু কত হবে? জায়গা না থাকার জন্য আমি এখানেই করে দিচ্ছি, ইন্টু 100। সো বেসিক্যালি এটা আর এটা কেটে যাবে, 3 5 3 4 2 5, উপরে রইল 25/34। So 25/34 is our actual answer of this fraction. আমরা এটাকে একটু সাম আপ করে নিই। যেটা আমাদের অরিজিনাল ভ্যালু ছিল, যেটা আমাদের রেজাল্টেন্ট হলো 6/5। 6/5 এ আমাদের এখানে দেখতে হবে যে নিউমারেটরে কোন অ্যাকশনটা হয়েছিল। তো নিউমারেটরে 240% ইনক্রিজ করা হয়েছিল, সেটা আমরা ডিনোমিনেটরে চেঞ্জ করব। আচ্ছা, ডিনোমিনেটরে যে চেঞ্জটা হয়েছিল সেটা আমরা নিউমারেটরে চেঞ্জ করব। 150% এখানে হয়ে গেল 250%। 250% কেন হলো না সেটা একটু ভিডিওটা পিছনে গিয়ে দেখে নিই। আচ্ছা, তারপরে আমরা এখানে 20% ইনক্রিজ করে একটা ভ্যালু পেলাম, সেই ভ্যালুটাকে আবার চেঞ্জ করে ওখানে গেছিলাম। তো আমরা প্রথমে এই এতটা পর্যন্ত ক্যালকুলেশন করে আমরা এই ভ্যালুটাতে এলাম, এরপর এখানে আবার কিছুটা চেঞ্জ করব। তো 20% ইনক্রিজ করার পর আমরা 15/17 পেয়েছি, তার মানে 120% এর ভ্যালু এত, 1 এর ভ্যালু কত, 100 এর ভ্যালু কত হবে। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি বুঝতে পারলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো দেখে নেওয়া যাক পরের অঙ্ক। পরের অঙ্কটা তোমরা ভিডিওটি পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করতে পারো। এই অঙ্কটি বলা যেতে পারে ডবল স্টার, ট্রিপল স্টার, যতগুলো দিতে পারো ইচ্ছা ততগুলো দিয়ে রাখো, কারণ প্রত্যেকবার এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসবে এবং আমরা এমন একটি মেথড শিখবো যাতে তোমরা কোনোদিনও এই অঙ্কটি ভুল করবে না। প্রথমে একবার দেখে নিই অঙ্কটা কি বলছে। বলছে ইন অ্যান এক্সামিনেশন 35% failed in math, 25% in English and 20% failed in both the subjects. If 420 students passed in both subjects, calculate total student. আমরা একটু ভেন ডায়াগ্রামের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। কোন একটা এক্সামিনেশন, সেখানে এতগুলি ছেলে পরীক্ষা দিচ্ছে, এটা আমরা পড়েছিলাম দিস ইজ ইউনিভার্সাল সেট। আচ্ছা, তো সেটা আমাদের দেখার দরকার নেই। এখানে এই যে গোটা সেটটা আছে, এই যে আমরা কোয়াড্রিল্যাটারালটা মানে চতুর্ভুজটা আঁকলাম, তো সেটা হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্টের। এটা ম্যাথের কোয়াড্রিল্যাটারাল মানে ম্যাথের এটা হচ্ছে সেট, আর এটা হচ্ছে ইংলিশের সেট। তো ম্যাথে ফেল করেছে টোটাল ফেল করেছে কজন? টোটাল ফেল করেছে আমাদের 20%। 20% টোটাল ফেল করেছে। তাহলে শুধুমাত্র ম্যাথে কতজন ফেল করেছে? এটা বলেছে 35% ফেলড ইন ম্যাথ। এখানে 20% ফেলড ইন অল সাবজেক্ট। অল সাবজেক্টে যে 20 জন আছে, সাপোজ ধরো 20 জন আছে, 20% না 20 জন আছে, তো অল সাবজেক্টে যে 20 জন আছে তারা নিশ্চয়ই ম্যাথের মধ্যেও ঢুকে আছে। তো শুধুমাত্র ম্যাথেতে ফেল করেছে 15%, বাকি এই 20 জন ম্যাথও ফেল করেছে, ইংলিশও ফেল করেছে। আর ইংলিশে শুধুমাত্র ফেল করেছে তাহলে কতজন? 25 - 20 করলে 5%। তাহলে টোটাল ফেল করেছে কতজন? 15 + 20 + 5 করলে 40% হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট যারা ফেল করেছে কিছু না কিছু সাবজেক্টে বা সব সাবজেক্ট বা দুটো সাবজেক্টে আর কি। আচ্ছা, তাহলে আমাদের সমস্ত সাবজেক্টে ফেল করেছে কতজন দেখে নাও। এ হচ্ছে একটাতে ফেল করেছে ম্যাথে, এখানে আছে যারা তারা হচ্ছে শুধু ইংলিশে ফেল করেছে, এখানে যারা আছে তারা হচ্ছে দুটোতে ফেল করেছে। তাহলে এদেরকে বাদ দিলে এই যে বাইরের যে আউটসাইড রিজিয়নটা পড়ে আছে তারাই কি সমস্ত সাবজেক্টে পাস করেনি? তাহলে কোটাটা আমরা কত জানি, কত পার্সেন্ট হয়? 100% হলো কোটাটার ভ্যালু। তাহলে টোটাল পাস কত হবে? এটা টোটাল ফেল 40%, টোটাল ভ্যালু 100%, টোটাল পাস ইন বোথ সাবজেক্ট লিখে নিও তোমরা। 100 - 40 করলে 60% বোথে পাস করেছে। তাহলে 60% এর ভ্যালুই তো দেওয়া আছে কোশ্চেনে 420।
60% স্টুডেন্ট পাস করেছে এবং লেখা আছে if 420 স্টুডেন্টস পাসড ইন বোথ সাবজেক্ট। তাহলে 60% স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস করেছে মানে 420 স্টুডেন্ট পাস করেছে। 1% এর ভ্যালু কত? 7। আমরা জানি আমাদের কি বের করতে বলেছে, ক্যালকুলেট টোটাল স্টুডেন্ট। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন হবে? 100% ইকুয়ালস টু 700। এটা ছিল ভেন ডায়াগ্রামের মাধ্যমে নর্মালের মতনই মেথড, ঠিক আছে। তো আমরা এটা একটু ফাস্ট করার জন্য যেভাবে করতে হয় সেটা দেখে নেব। তো বেসিক্যালি এখানে আমাদের লাগে, তোমাকে জানতে হবে যে পার্সেন্টেজ ফেল ইন ম্যাথ, পার্সেন্টেজ ফেল ইন ইংলিশ অ্যান্ড পার্সেন্টেজ ফেল ইন বোথ। সাপোজ মনে করো এটা দেওয়া আছে এক্স, এটা দেওয়া আছে ওয়াই, এটা দেওয়া আছে জেড। তাহলে তোমাদের টোটাল পাসের যে ফর্মুলাটা হবে, টোটাল পাস ইন বোথ সাবজেক্ট, যে ফর্মুলাটা হবে সেটা হবে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। একবার দেখে নাও অঙ্কটা। ফেল ইন ম্যাথ হচ্ছে আমাদের কত? 35। ফেল ইন ইংলিশ কত? 25। 35 প্লাস 25 করলে 60। ফেলড ইন বোথ 20%। 60 মাইনাস 20 করলে 40। তাহলে 100 মাইনাস 40 ইকুয়ালস টু 60। 60% পাসড ইন বোথ। 100 minus 40 equals to 60. 60% পাসড ইন বোথ। আবার আগের অঙ্কের মতো সিমিলারলি 60% এর ভ্যালু যদি 420 হয় তাহলে একের ভ্যালু কত? 100 এর ভ্যালু কত? আবার দেখবে সেই 700ই আসবে। তো যাই হোক, এখান থেকে আমরা শিখলাম যে যদি পার্সেন্টেজ ফেল ইন ম্যাথস দেওয়া থাকে তাহলে সেটা আমরা শর্ট প্রসেসে কিভাবে করতে পারবো। এই ফর্মুলাটা মাথায় যদি তুমি রেখে দাও তাহলে তোমার এই অঙ্কটি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে হতে বাধ্য, তার থেকে বেশি টাইম লাগা উচিতই নয়। এরপর যদি আমাদের দেওয়া থাকে যে 35% পাসড ইন বোথ সাবজেক্ট, 25% পাসড ইন ইংলিশ, 20% পাসড ইন, কিন্তু এখানে আমাদের সেই পাসটি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। যদি বলা থাকতো 35% পাসড ইন ম্যাথ, তাহলে আমি কি এটা বের করতে পারতাম না যে কতজন ফেল করেছে ম্যাথে? 65%। 25% ইন ইংলিশ, তো সেটা কত হবে? 75% ফেল ইন ম্যাথ। এই ইংলিশ যদি দেওয়া থাকতো 25% পাস ইন ইংলিশ, তাহলে সেটা হতো কি 25%, এই 75% ফেল ইন ইংলিশ। 100 থেকে আমরা মাইনাস করে দিতাম, এভাবে আমরা বের করতাম। তো চলো এরকম একটা অঙ্ক পরের অঙ্কটি দিয়ে দেখে নেওয়া যাক। তো গাইজ আগের অঙ্কটাতে আমরা দেখলাম যে কিছু জন ফেল করলো একটা সাবজেক্টে, আরেকটা সাবজেক্টে এবং বোথ সাবজেক্টে, এবং সেখানে দেওয়া ছিল কতজন বোথ সাবজেক্টে পাস করেছে। কিন্তু এখানে দেওয়া আছে কিছু জন পাস করেছে ইংলিশে, কিছু জন পাস করেছে ম্যাথে, এবং 150 জন পাস করেছে বোথ সাবজেক্টে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম আমার কি কি লাগবে। এখানে যেহেতু 150 জন স্টুডেন্ট ইন বোথ সাবজেক্ট পাস লেখা আছে, 150 স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট, এখানে পাসটা ইউজ হয়েছে, পাসড ইন বোথ সাবজেক্ট। তো আমার ফেল লাগবে কিসে, কতগুলো আছে। তো ইংলিশে ফেল কতগুলো হবে? ইংলিশে ফেল হবে 90% হচ্ছে পাস করেছে, তার মানে 10% ফেল করেছে নিশ্চয়ই। আচ্ছা, 85% ম্যাথে ফেল করেছে, তাহলে ফেল ইন ম্যাথ কত হবে? 15%। 100 মাইনাস 85। আচ্ছা, ফেল ইন বোথ কত লেখা আছে? তো দেখো লেখা আছে ইফ নো স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট, বোথ সাবজেক্টে কেউই ফেল করেনি, ফেল ইন অল বা বোথ যা লিখবে 0। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? 100 মাইনাস মানে পাসড ইন বোথ, এর ফর্মুলাটা ছিল পাস ইন বোথ, এর ফর্মুলাটা ছিল 100 মাইনাস এক্স, এক্স এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো আমাদের এখানে এক্স কত? 100 মাইনাস 10 প্লাস 15, বোথ সাবজেক্ট কেউ ফেল করেনি তাই 0। 10 প্লাস 15 মাইনাস 0, সো 100 মাইনাস 25, 75%, এটা পার্সেন্টেজ ভ্যালু। হ্যাঁ, তো 75% ফেলড ইন both subject, I mean passed in both subject। 75% যদি passed in both subject হয় তাহলে 75% equals to
150 কোশ্চেনে দেওয়া আছে 150 স্টুডেন্ট ইন বোথ সাবজেক্ট পাস করেছে। তো আমার কাছে জানতে চাইছি কি ফাইন টোটাল স্টুডেন্ট কত হবে, 100% এর ভ্যালু কত হবে, 75% 150 মানে 1 ইউনিট ইকুয়ালস টু 2, 100% ইকুয়ালস টু 200, তাহলে 200 জন আমার টোটাল স্টুডেন্ট। বোঝা গেল অঙ্কটা? চলো পরের অঙ্কটা দেখে নিই, পরের অঙ্কটা তোমরা করতে পারো। ও পরের অঙ্কটা আবার সেই আমাদের সাকসেসিভ মেথডের উপর, দেখে নাও করতে পারো নাকি। The district has 64,000 inhabitants. If the population increases at the rate of 2.5%, find number of inhabitants after 3 years. দেখো তোমরা এটা ভাবতে পারো যে ওই ফর্মুলাটা 1 plus r by 100 to the power t, এটা দিয়ে করবে। হ্যাঁ করতেই পারো, কিন্তু অনেকটা সময় যায়। তার থেকে আমার মনে হয় এই ফর্মুলাটা অনেক বেশি ইজি বা অনেক বেশি টাইম এফিশিয়েন্ট। এটার জন্য আমাকে ফার্স্টে কনভার্ট করতে হবে 2.5% ইকুয়ালস টু কত ফ্র্যাকশন। সো 2.5 বাই পার্সেন্টেজের জন্য 100 এলো, এই পয়েন্টটার জন্য তলায় আরেকটা 10 নিয়ে আসবো, 25/4। দেখো পয়েন্ট যেহেতু একটার আগে আছে তাই তলায় 10 এলো, যদি দুটোর আগে থাকতো তাহলে তলায় 100 আসতো। সো বেসিক্যালি এটা হয়ে গেল 1/40। আগে যদি কোনো ভ্যালু 40 থাকে সেটা বেড়ে 41 হয়েছে, আবার 40 থাকলে সেটা বেড়ে 41 হয়েছে। 3 বছর বলেছে, 3 বছরের জন্য আমি করবো 40 বেড়ে 41 হয়েছে। তো 40 40 40, দেখো এটা 64,000ই হয়, আর তোমার ইনিশিয়াল পপুলেশনও দেওয়া ছিল 64,000, তাহলে 41 এর কিউবটা যদি আমি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পেরে যাব যে এই ভ্যালুটা কত ছিল। তো দেখা যাক কিউব বের করার একটা সহজ প্রসেস। এখনো পর্যন্ত হয়তো কিউব বের করার প্রসেস অনেকেই জানো না, তো দেখে নাও। এটার জন্য বেসিক্যালি করতে হয় 4 এর কিউব কত, 64, কিন্তু এটা আমাকে তিনটে ডিজিটের ফর্মে লিখতে হবে 064। 1 এর কিউব কত 1, কিন্তু এটা আমাকে তিনটে ডিজিটের ফর্মে লিখতে হবে 064,001। এরপর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এইগুলোর মধ্যে নিজেদের মধ্যে গুণ করতে হবে 4 ইন্টু 1 ইন্টু 3, 4 কে 4 আর 3 12, এই 12 কে মাল্টিপ্লাই করতে হবে 41 দিয়ে। একটা প্লেস ছেড়ে আমরা মাল্টিপ্লাই করবো, যেমন আমরা গুণের ক্ষেত্রে করি। 12 1 12, হাতে রইল 1, 12 4 48 আর 1 49। তো আমাদের ভ্যালুটা হয়ে যাবে 68,900। আচ্ছা ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি 68,921। সবাই দেখে নিও। আচ্ছা এখানটায় আমরা যদি করি, সাপোজ মনে করো তোমরা 27 এর ক্যালকুলেট করো, 27 এর কিউব ক্যালকুলেট করো। তো কিভাবে করবো 27 এর কিউব ক্যালকুলেট? 2 এর কিউব কত হয় 008, 7 এর কিউব কত হয়, 7 এর কিউব হয় 343। আচ্ছা 2 সাথে 14 আর 3 এ 42, এদের নিজেদের মধ্যে গুণ করতে বললাম 42। এই 42 কে 27 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 27 দুগুণে 54, হাতে রইল 5, 27 4 108 আর 5 113। তো একটা প্লেস ছেড়ে এটা আমি লিখে দেবো 1134। আমাদের ভ্যালুটা বেসিক্যালি চলে আসবে 3 8 6 9 19,683 হচ্ছে 27 এর কিউব। দেখে নাও এই প্রসেসটা যদি ভালো লাগে তো এইভাবে করতে পারো। আর আমাদের এখানে ভ্যালুটা চলে এলো 68,921, কারণ 64,000 এখানে আমাদের এই ভ্যালুটা এলো যেটা আমাদের 64,000 দেওয়া আছে, আর এই ভ্যালুটা 41 এর কিউব আসবে 68,921। দেখে নাও অঙ্কটা। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা আবার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ফর এনি টাইপ অফ এক্সামিনেশন। দেখে নিই অঙ্কটা কি বলছে। বলছে ইন আ রুম দেয়ার আর টোটাল 120 অ্যানিমালস, সাম আর ডগস, some are cats. Each cat ate 6 biscuits and each dog ate 9. If 900 biscuits are eaten by 120 animals, then calculate number of cats. বলছে একটা রুমে 120টা অ্যানিমেল আছে, তাদের মধ্যে কিছু কুকুর এবং কিছু বিড়াল আছে। যদি প্রতিটি বিড়াল 6টি করে বিস্কিট খায় এবং প্রতিটি কুকুর যদি 9টি করে খায় এবং টোটাল 900টা বিস্কুট যদি হচ্ছে 120টা অ্যানিমেল খায়, তাহলে বিড়ালের সংখ্যা কত? একটি অন্যরকম ধরনের ম্যাথ, কিন্তু এর প্রসেসটি খুবই সোজা। প্রথমে আমাকে দেখে নিতে হবে যে টোটাল কতগুলো অ্যানিমেল আছে 120টা। তার মধ্যে কিছু ক্যাট আছে, কিছু ডগ আছে। ক্যাট খায় 6টা করে বিস্কিট, ধরে নাও ডগ খায় বলেছে 9টা। আচ্ছা 9টা আমি এভাবে লিখবো না, আমি লিখবো 6 + 3। কেন 6 + 3 লিখলাম না, এই সংখ্যাটাকে ইকুয়াল করার জন্য। এরকম অঙ্ক হলে তোমরা এইভাবেই করবে। আচ্ছা আপাতত আমি 3টাকে ভুলে যাচ্ছি, 3টাকে মুছে দিচ্ছি। মনে করি প্রত্যেকটি অ্যানিমেল 6টা করেই বিস্কিট খায়, তাহলে কতগুলি অ্যানিমেল আছে 120টা। 120টা অ্যানিমেল যদি 6টা করে বিস্কিট খায়, এটা কত হবে 720টা টোটাল বিস্কিট খায়। আচ্ছা এরপর আমাদের টোটাল কটা বিস্কিট খেয়েছে বলা আছে, 900টা বিস্কিট খেয়েছে বলা আছে। তো 900 মাইনাস যদি 720 করে দিই আমরা, তো 180টা বিস্কিট আর পড়ে আছে। তোমরা কি বলতে পারবে এই 180টা বিস্কিট কে খায়? এই যে আমি এখানে +3 একটা ছিল সেটাকে প্রথমে অমিট করে দিয়েছিলাম, মানে আমাদের কুকুরগুলো তো 3টে করে বেশি বিস্কুট খায়,
তাহলে তিনটে বেশি বিস্কিট যদি কুকুরগুলো খায় তাহলে নাম্বার অফ ডগস ইকুয়ালস টু 180/3, 60। তাহলে 60টা কুকুর আছে, টোটাল অ্যানিমেল কত ছিল 120টা। 120 মাইনাস 60 যদি করে দিই তাহলে নাম্বার অফ ক্যাটস কত এসে যাবে 60টা। বোঝা গেল অঙ্কটা? আরেকবার বলে দিই, সাম আপ করে দিই। তো 120টা অ্যানিমেল ছিল, তার মধ্যে কিছু বিড়াল ছিল, কিছু কুকুর ছিল। বিড়ালগুলো 6টা করে বিস্কিট খায়, কুকুরগুলো 6 + 3 9টা করে বিস্কিট খায়। 6 + 3 কেন করলাম? এই সংখ্যাটাকে ইকুয়াল করার জন্য, ছোটটাকে ইকুয়াল করার জন্য, যেদিকে ছোট থাকবে তার সাথে আমরা ইকুয়াল করবো। আচ্ছা, তো এখন একবার মনে করে নিই যে কুকুরগুলো 6টা করেই বিস্কিট খায়। তাহলে 120টা অ্যানিমেল যদি 6টা করে বিস্কিট খায়, বিড়ালগুলো 6টা, কুকুরগুলো 6টা, তাহলে কতগুলো বিস্কিট খাচ্ছে 720টা। টোটাল বিস্কিট খেয়েছে কটা 900টা। তাহলে বিস্কিট পড়ে আছে কতগুলো 180টা। এই 180টা বিস্কিট কে খাবে? না, কুকুরগুলো খাবে। তাহলে কুকুরগুলো এক্সট্রা কটা করে বিস্কিট খায়? না, 3টে করে খায়। তাহলে 180/3 যদি করে দিই আমি নাম্বার অফ ডগস পেয়ে যাবো এখান থেকে 60। আচ্ছা, 120 মাইনাস যদি কুকুরের সংখ্যাটা বাদ দিয়ে দিই, এটা টোটাল অ্যানিমেলের সংখ্যা, এখান থেকে কুকুরের সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে নাম্বার অফ বিড়াল আমরা পেয়ে যাবো। নাম্বার অফ ক্যাটস ইকুয়ালস টু 60। হলো, থ্যাংক ইউ। আজকে ক্লাস এখান পর্যন্তই রইলো। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে, এবং কিউব বের করার যে নতুন প্রসেসটি শিখলে সেটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটি লাইক আমাকে পরের ভিডিওগুলি বানানোর জন্য অনেকাংশে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।